দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে যে দুটি খাত ফুসফুসের মতো কাজ করে তার একটি হলো ব্যাংক এবং আরেকটি হলো বীমা। একদিকে যেমন ঋণের প্রবাহ এবং তারল্য ব্যবস্থাপনা দেশের বাজারকে নিয়ন্ত্রণ করছে, ঠিক আরেক দিকেই বীমা মানুষের জীবন এবং একই সাথে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে অর্থনৈতিক সুরক্ষার একটি আশ্বাস দিয়ে যাচ্ছে। কিন্তু বর্তমানে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা, একই সাথে মুদ্রাস্ফীতি এবং চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে আমাদের দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলি কতটা প্রস্তুত? প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় আজকের রাউন্ড টেবিলের আয়োজনে। এবং আজ আমরা কথা বলবো আমাদের দেশের ব্যাংক সেক্টরের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা, একই সাথে বীমা খাতে সাধারণ মানুষের আস্থা, এবং আমরা কথা বলবো দেশের স্মার্ট অর্থনীতি নিয়ে। কথা বলার জন্য আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন, আমার ডান পাশে রয়েছেন সৈয়দ শাহরিয়ার আহসান, ব্যবস্থাপনা পরিচালক, পায়োনিয়র ইন্স্যুরেন্স, স্বাগত আপনাকে। এবং আমার বাম পাশে রয়েছেন মোহাম্মদ আরফান আলী, চেয়ারম্যান জয়তুন গ্রুপ এবং একই সাথে সাবেক ব্যবস্থাপনা পরিচালক, ব্যাংক এশিয়া। এবং একই সাথে আমাদের সঙ্গে রয়েছেন এম মনিরুল আলম, ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিইও, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমরা শুরু করতে চাই সৈয়দ শাহরিয়ার আহসান আপনাকে দিয়েই। বর্তমানে আমরা যদি চিন্তা করি, বাংলাদেশে ব্যাংক এবং ইন্স্যুরেন্স এটি একসাথে একটা সমন্বয় সাধন করছে, এই বিষয়টি আসলে আমাদের সামগ্রিক অর্থনীতিতে কীরকম প্রভাব রাখবে বলে আপনি মনে করেন? ইন্স্যুরেন্সকে আসলে বলা হয় যে ড্রাইভিং হুইল অফ দ্য ইকোনমি, একটা ইকোনমির অর্থনীতির চালিকা শক্তি হিসাবে বলা হয়। কারণ ইন্স্যুরেন্স আপনার ইন্টারনাল সোর্স থেকে ফান্ড মোবিলাইজ করে, অ্যান্ড ইট ইজ দ্য হায়েস্ট সোর্স অফ মোবিলাইজেশন ফান্ড ফ্রম ইন্টারনাল সোর্সেস। তো সেই ফান্ডটাকে সে কিন্তু অর্থনীতিতে ইনভেস্ট করছে। আমি ব্যাংকে রাখছি, আমি শেয়ার মার্কেট, ক্যাপিটাল মার্কেটে রাখছি, আমি গভর্নমেন্ট বন্ডসগুলো করে সেইকে অর্থনীতির চাকাকে সচল রাখছি। সেই সাথে সাথে যারা ইন্ডাস্ট্রি করছে তাদের যখন কোনো আকস্মিক দুর্ঘটনা হয়ে যাচ্ছে তখন তাদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য আবার সেই ক্ষতিপূরণটা দিয়ে তাদেরকে সহায়তা করা হচ্ছে। সুতরাং এইটা কিন্তু আপনার অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা রেখে চলেছে। এছাড়া সামাজিক সুরক্ষা হিসেবে ইন্স্যুরেন্স শুধু একটা মানে অর্থনৈতিক প্রতিষ্ঠান না, সামাজিক দায়িত্ব রয়েছে। যেমন আমাদের এখানে আপামর যে জনগোষ্ঠী রয়েছে তাদেরকে আপনার প্রোটেকশন দেওয়ার জন্য ইন্স্যুরেন্স কিন্তু যথেষ্টভাবে কাজ করছে। একেবারে হলো তাদের স্বাস্থ্য বিমা দিয়ে তাদের হঠাৎ কোনো ক্যাজুয়ালিটি হয়ে গেলে, কিছু হয়ে গেলে, তখন তাদেরকে যে হসপিটালাইজেশন কিংবা অন্যান্য ক্ষতি, যদি শারীরিক ক্ষতি হয় সেইটার ক্ষতি পূরণ করে, মানে ক্ষতি পূরণ তো আর সম্ভব না, মানে আর্থিক সহায়তা দিয়ে তাকে আবার অর্থনীতি থেকে এনার জন্য সহায়তা করছে। এছাড়া যখন ইন্স্যুরেন্স একটা থাকে কারো, সে কিন্তু লোনটা পেতে যে লেন্ডার সেও কিন্তু তাকে সেফ মনে করে। কারণ ফর এক্সাম্পল ধরেন একজন এনজিওগুলো প্রান্তিক পর্যায়ে লোন দিচ্ছে, একটা কৃষকের যখন হঠাৎ করে একটা আনফর্চুনেট ইভেন্ট হয়ে গেল, সে তো তার কাছে তো কোনো কোলাটেরাল সিকিউরিটি নাই, তখন কিন্তু সে একদম নিঃস্ব হয়ে যায়। নিঃস্ব হয়ে যে তার একটা করুণ অবস্থা। কিন্তু তখন যদি ইন্স্যুরেন্স থাকে, ইন্স্যুরেন্স কিন্তু সাথে সাথে এসে সেই তার যে লোনটা আছে লোনটা রিপেমেন্ট করে দেয়। রিপেমেন্ট করে দিলে এই লোকটা কিন্তু যে লেন্ডার, সে আবার তাকে রিফাইন্যান্স করে তাকে দাঁড়াতে সাহায্য করে। আর এইটা না থাকলে কি হতো, কারণ সে তো ওই জায়গায় গিয়েছে টু ইমপ্রুভ দি লাইফস্টাইল অফ এ ক্লাস অফ পিপল। আসলে কি ইমপ্রুভ করতে পারছে বীমা খাত? পারছে, অবশ্যই করতে পারছে, না হলে তো ধরেন এই জিনিসগুলো চলতো না। যদি আপনার ইন্স্যুরেন্স না থাকতো, যেন ওনারা ফাইন্যান্স করছেন বড় বড় ইন্ডাস্ট্রিতে, সেই ইন্ডাস্ট্রিতে হঠাৎ একটা লস হয়ে গেল, সেই লোকটার হয়তো রিপেমেন্ট ক্যাপাবিলিটি নাই। তবু আমরা মানুষের মাঝে অনাস্থা দেখি বীমার প্রতি। এটি অনাস্থা হচ্ছে আপনার এখানে ইন্স্যুরেন্সের দুইটা সেক্টর রয়েছে, লাইফ এবং নন লাইফের ভিতরে। আর অনাস্থাটা যতদূর না হচ্ছে, এটা হচ্ছে আমি বলছি যে মানে ইন্স্যুরেন্সের যে কার্যবলী সেটা প্রপারলি দৃশ্যমান হচ্ছে না। কারণ ইন্স্যুরেন্স যে দিয়ে যাচ্ছে, যে না দিয়ে থাকলে ইন্ডাস্ট্রিগুলো চলছে কিভাবে, পুরো সিস্টেমটা চলছে কি করে, কিন্তু সেটা প্রপারলি দৃশ্যমান হচ্ছে না। সেটা হচ্ছে আমাদেরই ব্যর্থতার জন্য, কারণ আমরা লোককে সেই ব্যাপারে প্রচারও করতে পারছি না,
আর তারপরে আরেকটা জিনিস হচ্ছে আমরা সেই জিনিসটাকে ভালোভাবে ইকোনমিতে আমাদের প্রসারটা হচ্ছে না। আমি প্রসারটা ব্যর্থতার না হওয়ার কথাগুলি জন্যই আবার আপনার কাছ থেকে শুনবো। আমি এ পর্যায়ে চলে আসতে চাই মোহাম্মদ আরফান আলী আপনার কাছে। আমরা দেখেছি আপনি যখন ব্যাংক এশিয়াতে ছিলেন আপনি এজেন্ট ব্যাংকিংটাকে শুরু করেছিলেন এবং ব্যাংক এশিয়া বাংলাদেশের ওয়ান অফ দ্য এমার্জিং ব্যাংকস। তো সেই জায়গাটা থেকে আসলে বাংলাদেশের যদি এজেন্ট ব্যাংকিং এর কথা চিন্তা করি, সেইটার আসলে উদ্দেশ্যটা কি ছিল বা আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের আসলে আপডেটটা কি? যখন আমরা এজেন্ট ব্যাংকিং শুরু করি ব্যাক ইন 2013-14 সালের জানুয়ারিতে হয়েছিল এই, তো তখন একটা উদ্দেশ্য ছিল যেটা যে প্রান্তিক পর্যায়ে যে মানুষজন বাস করে, বিশেষ করে গ্রামাঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে, তাদেরকে ব্যাংকিং সেবার আওতাভুক্ত করা। আপনি জানেন যে ব্যাংকিং সেবা সবার কাছে পৌঁছেনি, কারণ ব্যাংকের ব্রাঞ্চ সেই বিল পেরিয়ে, চর পেরিয়ে গিয়ে কোথাও গ্রামের ভিতরে যে হবে, সেই জন্য যে ইকোনমিক ভায়াবিলিটি লাগে সেটা হয় না ব্রাঞ্চের পক্ষে। যার কারণে আমরা এজেন্ট ব্যাংকিং দিয়ে তৃতীয় পক্ষের মাধ্যমে ব্যাংকিং সেবাটা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছি। এবং এই সেবার যেই মানদণ্ড সেটা এখন অনেকখানি ইমপ্রুভ করেছে। এবং আপনি যদি যে স্টেটমেন্ট এখন দেখেন বাংলাদেশ ব্যাংকের রিসেন্ট পাবলিশ যে ফিনান্সিয়াল ইনক্লুশন রিপোর্টে, এখন 2.5 কোটি লোক এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সেবা নিচ্ছে। তার মধ্যে আবার 50,000 কোটি টাকার মতো ডিপোজিট কালেক্টেড হয়েছে। এবং বাংলাদেশের রেমিটেন্সের একটা বিরাট অংশ 50%-এর উপরে এখন ডিস্ট্রিবিউটেড হচ্ছে এজেন্ট ব্যাংকের মাধ্যমে। আচ্ছা। আর ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে একটা বড় রকমের ভূমিকা এজেন্ট ব্যাংকের বুথগুলো রাখছে। তো সব মিলিয়ে আমরা যে উদ্দেশ্য নিয়ে এটা শুরু করেছিলাম তা অধিকাংশেই একটা সফলতার মুখ দেখছে। এখনও ইমপ্রুভমেন্টের সুযোগ আছে, যেটা আমরা মনে করি যে মোর ডিজিটাল, যেমন পেমেন্টটাকে গ্রাম পর্যায়ে নিয়ে যাওয়া, ডিজিটাল পেমেন্ট, ক্যাশলেস, লেস ক্যাশ যেটাই বলি, সেটাকে নিয়ে যাওয়া। আরও লোকজন এখনও বাকি আছে ব্যাংক অ্যাকাউন্টের। আমরা সর্বসাকুল্যে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী 18 কোটি ব্যাংক অ্যাকাউন্ট আছে, তার মধ্যে 13 কোটি 60 লক্ষ আছে সেভিংস অ্যাকাউন্ট, যারা একটা যদি ডুপ্লিকেশনও বাদ দেই তাহলেও 10 কোটি 11 কোটি অ্যাকাউন্ট হলেও কিন্তু আমাদের অ্যাডাল্ট পপুলেশন 15+, 12 কোটি লোক আছে। এই 15+ লোকের সবারই ব্যাংক অ্যাকাউন্ট থাকার কথা, কিন্তু সেই অনুযায়ী নাই। তার একটা প্রধানতম কারণ হলো এই গ্রামের লোকজন যেই অ্যাকাউন্ট খুলেছিল, কৃষি অ্যাকাউন্ট, নো ফ্রিল অ্যাকাউন্ট বলে, যেগুলো চার্জেস খুব কম, সেই অ্যাকাউন্টগুলো কিন্তু সেইভাবে ব্যবহৃত হয়নি বা ট্রানজ্যাকশন হচ্ছে না। তার কারণ এটাকে ডিজিটাইজেশন করা হয়নি, সেখানে ফান্ডিং করা হয়নি এবং সেই অ্যাকাউন্টগুলো ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়নি। শুধুমাত্র একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই হবে না, সেই অ্যাকাউন্টটাকে উদ্বুদ্ধ করতে হবে ব্যবহারে এবং সেই অ্যাকাউন্টের বেনিফিটগুলো বলতে হবে। যে জায়গায় আমাদের অনেকটা ঘাটতি আছে তার একটা প্রধান হতে পারে প্রচার প্রচারণা, যে ফিনান্সিয়াল ইনক্লুশনের একটা বড় হলো ফিনান্সিয়াল লিটারেসি। এই ফিনান্সিয়াল লিটারেসিটাকে প্রমোট করতে হবে। এটা সেন্ট্রাল ব্যাংক, যেই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আছে, গভর্নমেন্ট, সবাইকেই এটার মধ্যে অংশীদারিত্ব নিতে হবে। এবং আমরা এই ফাইন্যান্সিয়াল লিটারেসিটাকে আরো কিভাবে বাড়ানো যায় এই বিষয়ে কথা বলবো। একটু আমরা এবারে চলে যেতে চাই এম মনিরুল আলম, আপনার কাছে একটু জানতে চাই আসলে বীমা নিয়ে আমাদের দেশের মানুষ কতটুকু লিটারেট বা এই জায়গাটায় আসলে আস্থা সৃষ্টি করার জন্য কি কি করতে পারেন আপনারা? আসলে আজকে যে টপিকটা আসলে খুবই ইম্পর্টেন্ট টপিক, কারণ আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানি ওয়ার্কিং টুগেদার। এখানে রাইটলি সেড যে আসলে আমাদের ফাইন্যান্সিয়াল লিটারেসি এটা আসলে খুবই অভাব আছে। আমি নিজেও যদি ব্যাক ইন ধরে 30-35 বছর আগে যখন ইউনিভার্সিটি বেরিয়েছি, দেখা গেছে যে আনলেস আই এন্টার্ড ইন দিস মার্কেট, এর সময় আমার আইডিয়া ছিল না যে এটা রিস্ক মিটিগেশনের যে একটা টুলস। আমি মাস্টার ডিগ্রি হোল্ড করেছি, বাট আই ডিডন্ট নো যে একটা দেয়ার ইজ এ সিস্টেম ইন দ্য সোসাইটি যে আমার রিস্কটাকে মিটিগেট করতে পারি। সো এখনও কিন্তু অনেকের কাছে আমরা যখন বাংলাদেশের পারসেপশন যেটা আছে মানুষের কাছে, যার যার রিস্ক সেই মিটিগেট করতে পারে থ্রু সাম ইন্ডিভিজুয়াল সেভিংস অর অন্য আদার অ্যাসেট দিয়ে। কিন্তু এই অ্যাসেট বিল্ড করার বাদেও যে সামান্য একটা অর্থ দিয়ে যে সে তার ফ্যামিলির অথবা তার প্রপার্টিকে যে প্রোটেক্ট করতে পারে, এই নলেজটা আসলে গ্যাপ আমাদের রয়ে গেছে এখনও।
যার জন্যে এই খাতে আমাদের ইনভেস্টমেন্ট কম আছে, আগ্রহ কম আছে। বাট ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের দায়বদ্ধতাও আছে যে আমরা কতটুকু মানুষকে অ্যাওয়ার করতে পারছি, অথবা আমাদের সেবা দিয়ে মানুষকে অ্যাট্রাক্ট করতে পারছি কিনা এই সেবাটা নেওয়ার জন্যে। আপনি যেরকম বলছিলেন যে আমাদের আস্থার জায়গাটা, আসলে আস্থার জায়গাটা মার্কেটে যেরকম আমাদের প্রায় 82টা ইন্স্যুরেন্স কোম্পানি আছে, সবাই যে ভালো করছে বলতে পারবো না, বাট অনেকেই ভালো করছে। বাট দেয়ার আর সাম কোম্পানি যারা হয়তো মিসম্যানেজমেন্টের ভিতরে আছে, এটা অস্বীকার করার কিছু নাই। যেরকম আমার ভাই যেরকম বলছিলেন, ব্যাংকের ক্ষেত্রেও কিছু সরকার পদক্ষেপ নিয়েছে। আমরাও বলেছিলাম ইন্স্যুরেন্স কোম্পানিতে যেগুলো কোম্পানি একটু আর্থিক সংকটের মধ্যে আছে, সেটাকে সরকার এখনও চেষ্টা করছেন এটাকে কীভাবে, জনগণের আস্থা ছাড়া তো আসলে কোনো ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে পারে না। হ্যাঁ, একটা মিস আপ হয়ে গেছে, কিন্তু এটাকে ওভারকাম করা এবং জনগণের স্বার্থ সংরক্ষণের জন্য একটা রাস্তা বের করতেই হবে আমাকে, বিকজ এটা ইন্ডিভিজুয়াল পিপল হ্যাজ ডিপোজিটেড দিস মানি ফর লং টার্ম। ইন্স্যুরেন্সে জানেন যে প্রায় 10, 20, 15 বছর ধরে তারা এখানে সঞ্চয় করে। এখন যখন 20 বছর পরে যখন তারা সঞ্চয়টা ফেরত চায় অথবা ম্যাচুরিটি আসে, সেখানে যদি তারা বিভিন্ন রকমের সময়ক্ষেপণ হয়, স্বাভাবিকভাবে এটা মাঠে আমাদের অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছি আমরা। সো এটা আমরা অ্যাওয়্যার। বাট তার বাইরেও বলবো যে আমাদের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিগুলো, যেরকম ভাই বলছিল যে হ্যাঁ আমরা কি গ্রোথ হচ্ছে না, দ্যার ইজ এ গ্রোথ। আমাদের প্রতি বছর আমাদের প্রায় 10 to 15% আমাদের ন্যাশনাল লেভেলে গ্রোথ আছে আমাদের। সো দ্যার ইজ এ নিড, এবং এই সেবা অনেকে নিচ্ছে। বিশেষ করে স্বাস্থ্য বিমার কথা যেটা বলছিলাম, বাংলাদেশের পার্সপেক্টিভে এখন স্বাস্থ্য বিমা কিন্তু বেশ পরিচিত নাম হয়ে আসছে, বিশেষ করে শহর লেভেলে। আপনি এখন যে কোনো আপনি ভালো হসপিটালে যান, দেন উইল ফাইন্ড সাম ডেস্ক যারা শুধু অ্যাড্রেস করছে ইনশিওর্ড হেলথ কাস্টমারদেরকে, বিকজ একটা লেভেল অফ পিপল চলে এসছে যারা যখন হসপিটালে অ্যাপ্রোচ করছে তাকে স্পেশাল সেবা দিচ্ছে এই কর্পোরেট ডেস্কগুলো। তো সেখানে দ্যাট মিনস আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আমাদের ইন্স্যুরেন্সে যে কারণে অ্যাওয়ারনেসও তৈরি হয়নি, বিকজ খুব স্বল্প সংখ্যক, আসলে পেনিট্রেশনটা খুব বেশি না আমাদের। অনলি 10% পিপলস আর কাভার্ড বাই ইন্স্যুরেন্স পলিসি। 90% পিপল এখন ইন্স্যুরেন্সের বাইরে আছেন। ন্যাশনাল লেভেলেও জিডিপিতেও আমাদের কন্ট্রিবিউশন খুব একটা বড় না, সেজন্য হয়তো সরকারও ওইভাবে আমাদেরকে গুরুত্ব দেন না যতটা ব্যাংকিং সেক্টরকে দিয়ে থাকে। আসলে দিচ্ছেন না কেন, কি মনে হয়? আসলে এটা অ্যাওয়ারনেসটা সব লেভেলে আমি বলবো এটাকে, ইটস নট অনলি মাই প্রবলেম। সরকার লেভেলেও আসলে Awareness-এর কারণে- সচেতনতার একটা অভাব দেখছেন আপনারা? কারণ এখানে ব্যাংকিং যেরকম হয়, মানুষ ইনভেস্ট করে ওঠানামা করে, কিন্তু শর্ট টার্মে ইনভেস্ট করে। কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি যখন কেউ পলিসি করে, এটা যখন বিশেষ করে পেনশন প্ল্যান, যেটা আমাদের দেশে খুবই মিসিং, তো এই পেনশন প্ল্যানগুলো কিন্তু সারা জীবন সে ইনভেস্ট করতে থাকে। পে আউট শুরু হয় অ্যাট দ্য টাইম অফ পেনশন। সো দ্যার ইজ এ হিউজ ফান্ড অ্যাকুমুলেশন হয় একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে। এই ফান্ডগুলো যদি আপনি উন্নত বিশ্বগুলো দেখবেন, এই পেনশন ফান্ড হ্যান্ডেলিংয়ের জন্যেই হিউজ ফাইন্যান্সিয়াল পিপলস আর দেয়ার। সো তারা এই যে ব্যাংক যেরকম ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্টগুলো করে থাকে, বাইরে দেখবেন এই ইন্স্যুরেন্স কোম্পানির ফান্ডগুলো আসলে লং টার্ম ইনভেস্টমেন্ট, বিকজ ইন্স্যুরেন্স কোম্পানির নিড কিন্তু ইমিডিয়েট হয় না, এটা হয় লং টার্ম পরে। সো দ্যার ইজ এ মানে আমি বলবো যে এটা যে একটা ইন্টারেস্ট ফ্রি একটা অ্যাকুমুলেশন, যেটা হয় যে শেয়ার মার্কেটের মতো আর কি, যে টাকাগুলো আপনারা অ্যাকুমুলেট করবেন অ্যান্ড ইউ উইল পে অ্যাজ পার প্রফিট আর্নস। সো দ্যার ইজ নো কমিটেড কোনো নাই, লাইবিলিটি নাই। সো এরকম একটা হিউজ অপরচুনিটি আছে। সো এটা বলবো যে আমাদের এখনও পলিসি মেকার আমরা যারা আছি, এটাকে আরও এখনও সময় আছে, যে বিকজ আমরা যখন এই যে আমাদের নতুন কোম্পানিগুলো, আমাদের প্রায় 30% গ্রোথও আছে। আমার প্রায় লাস্ট ইয়ার প্রায় 37% গ্রোথ। সো দ্যার ইজ এ হিউজ অপরচুনিটি। যারা ভালো কাজ করছে, ভালো ক্লেম দিচ্ছে, কমিটেড সার্ভিস দিচ্ছে, তারা কিন্তু তার জায়গাটা তৈরি করে নিচ্ছে। এবং মানে আমাদের কাস্টমার বেস বলে যাই হোক, তারা কিন্তু এখন ডিফারেন্সিয়েট করতে পারে যে কোন কোম্পানিগুলা তার কমিটেড সার্ভিস দিচ্ছে, কে দিচ্ছে না। তো এই বিষয়গুলোকে ফোকাস রেখে যদি আমরা কাজ করি, ডেফিনেটলি, বাট ন্যাশনাল লেভেলে যদি বলি আপনাকে, এই সেক্টরটাকে আরও খুব খুব গভীরভাবে দেখা দরকার, এবং লং টার্ম ডেভেলপমেন্টের জন্য একটা সাস্টেনেবল মডেলে যাওয়া দরকার। এম মনিরুল আলম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি বলছিলেন কমিটেড সার্ভিসের কথা, আমরা সেই প্রসঙ্গ টেনেই চলে যেতে চাই সৈয়দ শাহরিয়ার আহসান আপনার কাছে। আপনি বলছিলেন একটু আগে যে এক ধরনের গ্যাপ রয়েছে, আমরা গ্যাপের কথা বলেছি, আমরা লায়াবিলিটি, ক্যাপাবিলিটি সব কিছু নিয়েই আসলে একটা প্রশ্ন থেকে যায় বিমা খাতের। এবং আমরা যখন বিমা খাতের কথা চিন্তা করি, এখানে কিন্তু ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আসলে যারা বিমার সাথে প্রান্তিক পর্যায়ের যারা গ্রাহক রয়েছেন, তারা যখন সম্পৃক্ত হচ্ছেন, তারা কি আসলে সেই সন্তুষ্টির জায়গাটাতে আসতে পারছেন? যদি আসতে পারেন, তাহলে পারে আসলে অনাস্থাটা কিভাবে তৈরি হচ্ছে, আর যদি আসতে না পারেন, তাহলে ঘাটতিটা কোথায়?
এইখানে যেটা হচ্ছে ইন্স্যুরেন্সটা কিন্তু আসলে একটা হলো ইটস আ ফাইন টিউনিং অফ অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাবিলিটি। এখন অ্যাবিলিটিটা গ্রো করেছে কিন্তু অ্যাওয়ারনেসটা গ্রো করেনি। ইন্স্যুরেন্স যে ওই যে উনি কিছুক্ষণ আগে বললেন যে আমার ক্ষুদ্র সঞ্চয় দিয়ে আমি হয়তো ছোট একটা ডিজাস্টার ফেস করতে পারবো, কিন্তু লং টার্ম ডিজাস্টারের জন্য মানে যেটা বড় টাইপের, তার জন্য ইন্স্যুরেন্স ইজ মাস্ট। হ্যাঁ, কারণ সেলফ ইন্স্যুরেন্স দিয়ে ইজ নো ইন্স্যুরেন্স। এটার জন্য এটা একটা মানে বলবো রিস্ক ম্যানেজমেন্ট টুল হিসাবে কাজ করবে। তো এই ক্ষেত্রে আমাদের সরকারি দিক থেকেও বলবো, সরকার কিংবা প্রশাসনিক যারা ল মেকার্স রয়েছে তাদের দিক থেকে একটা মানে কি বলবো নেগলিজেন্স রয়েছে, কিংবা তাদের সেরকম অ্যাওয়ারনেস নেই। আমাদের দেশে ইন্স্যুরেন্সটাকে ম্যান্ডেটারি করা হয়নি। ইন্স্যুরেন্স যদি ম্যান্ডেটারি না করা হয় তাহলে আমি যেই বললাম যে লোকজনের যে অ্যাবিলিটিটা রয়েছে এখন অ্যাওয়ারনেস নাই, ইয়েতে করলে কিন্তু আপনার দেখা যাবে যে টোটাল রিস্কটাকে সুন্দরভাবে ম্যানেজড হচ্ছে এবং লোকজনের আস্থা চলে আসছে। নাম্বার অফ পিপলস যত বেশি হবে আমার প্রবাবিলিটি অফ লসটাও কমে যাবে, তখন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আরও ভায়াবল হবে। তো এইখানে যদি আপনি জাস্ট কয়েকটা সেক্টরকে দেখেন, আমাদের ম্যাক্সিমাম প্রপার্টি ইজ আনইনশিওর্ড। উনি যেটা বললেন হয়তো 10% রয়েছে, আমি বলবো আরও লেস পার্সেন্ট ইজ কাভার্ড বাই ইন্স্যুরেন্স। তো সেইখানে আপনার যদি দেখেন আমাদের বাংলাদেশে যে হাই রাইজ যেই বিল্ডিংগুলো রয়েছে, যে সেটা ডোমেস্টিক বলেন আর বলেন কমার্শিয়াল বলেন, সেগুলো যদি গভর্নমেন্ট ম্যান্ডেটরি করে দিত, ইয়েস ইট ইজ টু বি মাস্ট টু বি ইনশিওর্ড, তাহলে আপনার দেখেন আমরা ইন্স্যুরেন্স করতে গেলে আমরা বলতাম যে বিল্ডিংটা বিল্ডিং কোড অনুযায়ী তৈরি হয়েছে কিনা, ইলেকট্রিক লাইনগুলো প্রপার হয়েছে কিনা, অন্যান্য সেফটি মেজার্সগুলো ঠিক আছে কিনা, ভিতরে ফায়ার এক্সটিংগুইশিং অ্যাপ্লায়েন্সগুলো আছে কিনা, এবং এইগুলো থাকলে সে কিন্তু তার প্রিমিয়ামটাও কমে যেত, অ্যাট দি সেম টাইম লোকজনের ভিতরে অ্যাওয়ারনেস গ্রো করতো এবং দেখা যেত ক্যাজুয়ালিটি কমে যেত। এবং এই ক্লেমগুলো কিন্তু যখন নাম্বার অফ প্রবাবিলিটি বেশি হতো হতো তখন ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর জন্য এগুলো দেওয়া কোনো অসুবিধা হতো না। আর আরেকটা জিনিস হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় যেটা হয়, লোকে নিজের নেগলিজেন্সটা দেখে না, তার ভিতরে অনেক রকম ত্রুটি রয়েছে কিন্তু সে ক্লেম করবে। আমার তো কাভারেজ দেওয়ার একটা স্ট্যান্ডার্ড রয়েছে, মেজার্স রয়েছে, যে এই জিনিসগুলো সে ফুলফিল করেছে কিনা, লসটা কি হয়েছে সত্যিকার অর্থে মানে দুর্ঘটনাজনিত না তার নেগলিজেন্সের জন্য। তো নেগলিজেন্সের জন্য হলেও সে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিকেই ব্লেম করে। আবার অনেকগুলো জায়গায় আমরা যারা সেল করছি তাদের অ্যাওয়ারনেসটাও সেরকমভাবে মানে তাদেরও সেরকমভাবে শিক্ষাটা হয়নি। তাতে হয় কি আমরা বিক্রি করার সময় হয়তো প্রপারলি তাকে এক্সপ্লেন করিনি, কিংবা না হলেও সেই লোক হয়তো বুঝেনি। এখন দেখা যাচ্ছে একটা আমার কাছে ফায়ার কাভারেজ নিয়েছে, ইট ইজ কাভার্ড বাই ফায়ার হ্যাজার্ডস, সেইখানে হঠাৎ ফ্লাড সাইক্লোন হয়ে গেল, সে বললো আমার তো ইন্স্যুরেন্স আছে, আমি তো পেলাম না। বাট হি ইজ নট সাপোজ টু গেট দিস টাইপ অফ বিকজ হি ইজ নট কাভার্ড। মানে একটা ইমব্যালেন্স আমরা দেখতে পাচ্ছি, ইমব্যালেন্স রয়েছে। এইটা হচ্ছে অ্যাওয়ারনেস না হওয়ার জন্য। এবং আমার মনে হয় সরকার যদি এইসব দিক থেকে আমাদেরকে একটু সহায়তা করতেন কিছু, কারণ বাংলাদেশ হলো বোধহয় পৃথিবীর চতুর্থ দেশ যেখানে ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি না। এছাড়া বিশ্বের সব দেশেই ইন্স্যুরেন্স ইজ ম্যান্ডেটরি। উই আর লাইক আফগানিস্তান। আমরা কেন ম্যান্ডেটরি না এই বিষয়ে আপনার এটা তো কাছে সরকারের, এটা ধরেন সরকারের যে আমি বললাম যে প্রশাসন যে রয়েছে, যারা পলিসি মেকার, তারাই এটাকে বলতে হচ্ছে। আমরা তো দাবি আপনার করছি কাছে এই বিষয়ে আবারও কথা বলতে। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি মোহাম্মদ আরফান আলী আপনার কাছে একটু জানতে চাইবো, বর্তমানে আমরা আসলে ক্যাশলেস সোসাইটির দিকে এগিয়ে যাচ্ছি এবং প্রথাগত এই ব্যাংকিং থেকে আমরা যখন ডিজিটাল ব্যাংকিংয়ে শিফট করছি তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের যারা ব্যাংক গ্রাহক রয়েছেন তাদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকছে। তো এই সুবিধাগুলি আসলে কি কি এবং আমাদের দেশের সার্বিক অর্থনীতিতে এটার আসলে কতটুকু ইতিবাচক ভূমিকা রয়েছে? ক্যাশলেস হওয়ার অনেক সুবিধা আছে। আমরা ধরেন একজন ব্যক্তি হিসাবে যদি চিন্তা করি, আপনি যদি ফিজিক্যালি একটা ব্রাঞ্চে যান, সেখানে গিয়ে আপনাকে একটা সেবা নিতে হয়। ধরেন ক্যাশ উইথড্রল করলেন, ডিপোজিট করলেন, একটা চেক বই ইস্যু করলো, অথবা পে অর্ডার করতে গেলেন, এই সব কিছুতেই আপনাকে একটা সময় অর্থ ব্যয় করতে হয়। এবং যেখানে যাচ্ছেন ওখানেও কিন্তু ওরা একটা পোশাক সাজিয়ে বসে, একটা সুন্দর ব্রাঞ্চ নিয়ে বসে, সেখানেও খরচ একটা আছে।
আপনি যদি ডিজিটালি কাজটা করতে পারেন বাসায় বসে একটা অ্যাপ ব্যবহার করে এই কাজগুলো অনেকখানি করা যায় এবং ডিজিটাল অ্যাকসেপ্টেন্স এখন অনেক জায়গায় আছে। যদি ডিজিটালি এই কাজটা করতে পারেন তাহলে আপনার সময় বেঁচে গেল, আপনি মুহূর্তের মধ্যে কাজটা শেষ করতে পারলেন এবং খরচও কমে গেল। এই যে স্পিড এবং খরচ কমে গেল, কনভিনিয়েন্সটা তৈরি হলো আপনার, এটা হলো আপনার ব্যক্তি হিসাবে পাওনা। আর ন্যাশন অ্যাজ এ হোল যখন ডিজিটালি অ্যাক্টিভ হবে সব কাস্টমার, সব গ্রাহক ব্যাংকের, তখন কিন্তু প্রোডাক্টিভিটি বেড়ে যাবে এবং অ্যাক্সেস টু ফাইন্যান্সও বেড়ে যাবে অনেক জায়গায়। আমরা যে ফিজিক্যাল ব্রাঞ্চ না থাকাতে যেখানে ব্যাংকিং নিয়ে যেতে পারছি না, সেখানে কিন্তু ব্যাংকিং সেবাটা ডিজিটালি পৌঁছানো সম্ভব থ্রো এই এজেন্ট নেটওয়ার্ক, যেগুলো বলছি যে টাচ পয়েন্ট তৈরি করছি, কিয়স্ক তৈরি করছি, এগুলো দিয়ে কিন্তু নিয়ে যাওয়া যাবে। তার অর্থ হচ্ছে যে ডিজিটালি অ্যাক্টিভ হলে পরে দেশের যেই গ্রোথ জিডিপি সেটা বেড়ে যাবে। এবং বাংলাদেশ ব্যাংকের একটা এস্টিমেশন যে রিসেন্ট গভর্নর সাহেব বিভিন্ন সময় বলছেন যে এই টাকা ছাপাতে, টাকা বহন করতে, প্রোটেক্ট করতে গিয়ে বছরে 20,000 কোটি টাকা খরচ হয়। এই যে আমরা যে মানি ইন সার্কুলেশন, ফিজিক্যাল মানি যেটা আছে, তো সেখান থেকেও কিন্তু আমরা রক্ষা পাই। এর একটা খুব ফ্র্যাকশন অ্যামাউন্ট খরচ করলেও ডিজিটালি কিন্তু এই মানুষকে উদ্বুদ্ধ করা যায় টাকা পয়সা লেনদেনে, এবং এই দেশের যেই এই স্পিড, যেটা যেই টাকা ট্রানজ্যাকশনের ভ্যালোসিটি অফ মানি বেড়ে যায় এবং মানুষের যেই টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় সেটেল করার জন্য লিকুইডিটি সাপোর্ট বেড়ে যায় অনেকখানি। সব মিলিয়ে এই ক্যাশলেস যে সোসাইটি গড়ে তোলার যথেষ্ট সুযোগ আছে এবং যথেষ্ট বেনিফিটও আছে। আমরা যদি দেখি, ঝুঁকি কি দেখছেন এই ক্ষেত্রে? ঝুঁকির মধ্যে ঝুঁকি থাকবেই। যে কোনো ইসের কার্যক্রমের প্রেক্ষিতে আমরা চিন্তা করলে তার একটা উল্টো দিক আছে, সেটা হচ্ছে ঝুঁকি। ঝুঁকির মধ্যে এখানে যেমন সাইবার সিকিউরিটি একটা সমস্যা। আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচার কি ওই সাইবার সিকিউরিটিটাকে ঠিকমতো প্রোটেকশন দিতে পারবে কিনা, কাস্টমার রাইটস, প্রিভিলেজেস এবং ব্যাংকগুলো ডেটা প্রোটেকশন, যেগুলো কাস্টমার ডেটা প্রোটেকশন বলি বা যেই প্রোটেকশনগুলো বলছি, তো সেইখানে আমাদের ইনভেস্ট করতে হবে। বেসিক্যালি আমি কথাই বলছিলাম যে আপনি ফিজিক্যাল টাকা ম্যানেজমেন্টে যে খরচ হয় তার অর্ধেক খরচ যদি এই সমস্ত জায়গায় করা হয় তাহলে ভালোভাবেই এটা ম্যানেজ করা সম্ভব। কারণ পৃথিবীর বিভিন্ন দেশে তো করছে। আমাদের পার্শ্ববর্তী দেশে দেখেন মানে ফিনান্সিয়াল ইনক্লুশনের অবস্থা আমাদের থেকে অনেক ভালো, ডিজিটাল পেমেন্টের অবস্থা অনেক ভালো, এবং শেষ রিপোর্টেও আমরা দেখেছি তারা চতুর্থ বৃহত্তম অর্থনীতির জায়গাটি দখল করে। তার অর্থ যে ইকোনমিক গ্রোথটাও কিন্তু ওটার সাথে সম্পৃক্ত। চায়নার কথা যদি চিন্তা করি, চাইনিজ গভর্নমেন্ট কিন্তু এখন ডিজিটাল ইভান যেটাকে বলে, মানে কারেন্সি প্রিন্ট করাই এখন বন্ধ করে দিয়েছে। তো তার অর্থ হচ্ছে তাদের এই ডেভেলপমেন্টটা ক্রস বর্ডারেও এখন নিয়ে যাচ্ছে। ইন্ডিয়াতে ইউপিআই পেমেন্ট কিন্তু এখন মোটামুটি অনেকগুলো দেশে সবখানে ডিজিটালাইজেশনের একটা ছোঁয়া আমরা দেখছি। সেই ছোঁয়াটা আমরা বিমাতেও দেখেছি, এখন দেখছি আমরা ইনসুরটেকের দিকে যাচ্ছি। এম এম মনিরুল আলম, আপনাকে আমি যেটি জিজ্ঞেস করব, আমাদের বর্তমান যে বিমা পলিসিগুলি রয়েছে সেগুলোতে যদি গ্রাহকরা ধীরে ধীরে আসলে অটোমেশন সিস্টেম কিংবা এই অ্যাপের মাধ্যমে এই পলিসিগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হয়, সেক্ষেত্রে আসলে এটা কিরকম ভূমিকা রাখবে আমাদের অর্থনীতিতে বা কিরকম হবে আমাদের এই বিমা সেক্টরে? না, আমি মনে করি অনেকটাই চলে এসছে এখন। হ্যাঁ। এখন আসলে আমরা এবং এই ডিজিটাল টেকনোলজি এবং ডিজিটাল মানি, এটা আসলে আমাদের এই এমএসএফ যেটা আছে, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলো আছে, এটা আসলে আমাদেরকে মানে ইন্স্যুরেন্স সেক্টরটাকেও বেশ হেল্প করেছে। বিকজ আমাদের জানেন যে আমাদের সোর্স ছিল হচ্ছে এজেন্টের মাধ্যমে পলিসি প্রকিউর করা, এবং তারা ফিজিক্যাল মানি কালেক্ট করে গ্রামগঞ্জে থেকে নিয়ে এসে ব্যাংকে জমা করতো, অথবা ঢাকা অথবা হেড অফিস পর্যন্ত ক্যারি করতে হতো। এখন কিন্তু মানে সময়ের দাবি হয়ে গেছে, প্রতিটা ইন্স্যুরেন্স কোম্পানি অলমোস্ট তাদের একটা অ্যাপস আছে, এবং সেখানে পলিসি হোল্ডারকে অ্যাওয়ার করা হয় যে তার প্রিমিয়াম যেন সে ডিপোজিট করতে পারে, এবং ডিপোজিট করার সঙ্গে সঙ্গে সে একটা মেসেজও পাচ্ছে। এবং রিসেন্টলি আমাদের রেগুলেটরও একটা মেসেজ দিয়ে দেয় যে হ্যাঁ আপনার, বিকজ আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিন্তু এখন অনেক অনলাইন কানেক্টিভিটি উইথ ব্যাংকের, মানে ব্যাংকের মতো বাংলাদেশ ব্যাংকের সময় যেরকম আমাদের ইন্টারফেস থাকে, আমাদেরকে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে ইন্টারফেস নেওয়া হয়েছে রেগুলেটরের সঙ্গে। সো এখন আমাদের রিয়েল টাইমে আমাদের কোন গ্রাহক
প্রত্যন্ত অঞ্চলে প্রিমিয়াম জমা দিচ্ছে শুরু বিকাশ, রকেট অথবা ইভেন ব্যাংকিং অ্যাকাউন্টে, তারা কিন্তু একটা মেসেজ পেয়ে যাচ্ছে যে ইয়োর প্রিমিয়াম হ্যাজ বিন ডিপোজিটেড। এখনও আমরা ডুয়েল করছি, ইন্স্যুরেন্স কোম্পানি থেকেও দিচ্ছি আবার রেগুলেটর থেকে দিচ্ছে। সরকার বলছে এটাকে শুধুমাত্র তারাই দিবে, বাট আমরা এখনও কাস্টমার স্যাটিসফ্যাকশন রাখার জন্য দুটোই রেখেছি আমরা। সো দিস ইজ হেল্পিং আমাদের যে প্রিমিয়াম কালেকশনের এবং ইন্স্যুরেন্স সেক্টরে যেটা বলেছিলেন যে বদনামের কথা অথবা যে আস্থাহীনতার কথা, এটা বড় একটা কিছু এর জড়িত আছে আমাদের এই আমরাও আমরা বলবো না যে আমরা ম্যানেজমেন্ট যে সবাই ধোয়া তুলসী পাতা, বাট তারপরেও আমাদের এজেন্ট যেখানে প্রিমিয়াম ডিপোজিট কালেকশন করা হয় থ্রু এজেন্টস, অনেক জায়গাতে দেখা যায় যে টাইমলি প্রিমিয়াম জমা হয় না। এবং যখন অ্যানালগ টাইমে ছিল, যেগুলো পলিসি এখন ম্যাচিউর হচ্ছে, আমি আমার এলাকায় যখন যাই তখন অনেকে বলে ভাই আমার এই পলিসিটা রিনিউ হয় না, ম্যাচিউর হয়েছে, টাকা পাচ্ছি না। আমি হয়তো অনেক সময় আমার কলিগদেরকে বলি ভাই দেখো তো তোমার কোম্পানিতে পলিসি আছে, ও বলে যে তোমার ভাই আপনার এখানে তো দেখছি অনেকগুলো কিস্তি দেওয়া নাই। আমার গ্রাহক বলছে যে টাকা দিয়েছে আর ম্যাচুরিটি সার্ভারে দেখছে জমা হয় না। যে জিনিসটা সেই সুযোগটা আগে ছিল, এখন কিন্তু এই ডিজিটাল টেকনোলজির কারণে এটা অনেকটা মিনিমাইজ হচ্ছে, বিকজ আমরা এই অ্যাওয়ারনেসটাই তৈরি করি যে গ্রাহক তার নিজের টাকা নিজে জমা দিক। আরেকটা সুযোগ আমাদের রেগুলেটর থেকে যেটা করা হয়েছে যে প্রতিটা ইন্স্যুরেন্স কোম্পানিকে বলা হয়েছে কল সেন্টার এস্টাবলিশ করার জন্য। সো একটা শর্ট কোড আছে অথবা একটা নাম্বার শেয়ার করছে এবং গ্রাহকদেরকে যে কোনো প্রয়োজনে, গ্রাহককে এখন কারোর দ্বার প্রান্তে যেতে হয় না, এজেন্টকে খুঁজতে হয় না, দে ক্যান মেক এ ফোন কল ডিরেক্টলি টু দ্য ইন্স্যুরেন্স কোম্পানি। এবং আমরাও যখন প্রতিনিয়ত ইন্স্যুরেন্স ডিউ হচ্ছে, আমরা আমাদের এই যে কাস্টমার কেয়ার ডিপার্টমেন্ট থেকে আমরা গ্রাহককে অ্যাওয়ার করছি যে SMS-এর পাশাপাশি ফোন কল করে তার প্রবলেম কোথায় আছে, প্রিমিয়াম দিতে সমস্যা হচ্ছে কিনা, কতগুলো কিস্তি জমা দিয়েছে, এই বিষয়গুলো কিন্তু এখন অ্যাওয়ারনেসটা বিকজ অফ এই ডিজিটাল সার্ভিস অ্যান্ড ডিজিটাল সলিউশন অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের কারণে কিন্তু অনেকটাই হয়েছে এখন। সো অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনাদের মাধ্যমে আজকে আমরা ব্যাংক, বীমা এবং বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে এগুলোর প্রভাব সম্পর্কে জানলাম। এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য। আশা করছি আবারও পরবর্তী আয়োজনে কখনো আপনাদের সঙ্গে বসা হবে, কথা হবে এবং আমাদের সার্বিক অর্থনীতি নিয়ে আপনাদের বিভিন্ন মতামত আমরা শুনবো। প্রিয় দর্শক, আমরা আসলে আজকের আলোচনার মাধ্যমে বুঝতেই পারলাম দেশের অর্থনীতিতে ব্যাংক এবং বীমার সমন্বয় সাধন ভীষণ রকমভাবে জরুরি এবং এটি একটি বিশাল চ্যালেঞ্জও বটে। আমরা আশা করছি সকল ধরনের চ্যালেঞ্জ কাটিয়ে বিমা খাত, ব্যাংক খাত সমানভাবে এগিয়ে যাবে এবং বাংলাদেশের অর্থনীতি একটি ইতিবাচক প্রভাব রাখবে এবং সামগ্রিকভাবে আমরা একটি শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলব। আপনাদের সঙ্গে ছিলাম আমি ইফাতারা ইরা। আপনারা সকলেই ভালো থাকবেন এবং পরবর্তী রাউন্ড টেবিলে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।